রৌদ্র নিজের রুমে এসে কাউচে গা এলিয়ে বসে। ফ্লোরে পড়ে থাকা ফাইলগুলো এক এক করে গুছিয়ে হাতে নেয়। ফাইলের একাংশে চোখ বোলাতে হঠাৎ অনেক স্নিগ্ধ মুখশ্রীটা তার কল্পনার মানুষপটে ভেসে উঠছে। রৌদ্র ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে ফাইলগুলো সরিয়ে দেয়। তার যে আর ভালো লাগছে না কাজ করতে। রৌদ্র কাউচ থেকে উঠে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মিনিট খানেক পর পাশ হাতে মোবাইলটি খুঁজে হাতে নেয় সে। ফোনের লক খুলতে গিয়ে এক মুচকি হাসির দেখা মিলে তার চেহারায়। ফোনের লকটিও যে অরিনের নামে দেয়া, যদিও নম্বরের সাহায্যে দেয়া, যা সহজে কেউ ধরতে পারবে না। রৌদ্র ফোন ওপেন করেই চলে যায় গোপন একটি ফোল্ডারে। সেখানেও বরাবরের মতো পাসওয়ার্ড লক দেওয়া। রৌদ্র দক্ষতার সাথে সেটিকে আনলক করতেই তার সামনে ভেসে ওঠে এক মায়াবিনীর অসংখ্য হাস্যোজ্জ্বল ছবি। রৌদ্র মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিগুলোর দিকে। হাত বাড়িয়ে আজকের তোলা একটি ছবি ওপেন করে সে, যেখানে দেখা যায় অরিনের মাথায় দেওয়া সেই গোলাপ ফুলের ক্রাউনটি গাল ফুলিয়ে বুকে দুহাত গোছে বা দিকে তাকিয়ে আছে। রৌদ্র ছবিটি অরিনের অলক্ষেই তুলেছে। অরিনের এমন অসংখ্য ছবি সে যখন তখন গোপনে নিজের ক্যামেরা বন্দি করেছে। কোনো কোনো ছবিতে অষ্টাদশী গাল ফুলিয়ে, তো কোনোটা আবার খিলখিলি হাসিতে। রোজ রাতে এই ছবিগুলোর সাথে মনের হাজারো অব্যক্ত অনুরক্তি প্রকাশ না করে রৌদ্রের চোখে যেন ঘুম আসা দেয়। আজকেও যে তার ব্যতিক্রম নয়। রৌদ্র অরিনের ছবির দিকে মোহগ্রস্ত নয়নে তাকিয়ে থেকে বলতে থাকে, কি আছে তোর মাঝে সানশাইন? তোকে কাছে পেতে এতটা ব্যাকুল লাগে কেন নিজেকে? কি করে সামলাই নিজেকে বলতো? তুই সামনে আসলে ইচ্ছে করে তোকে নিজের খুব কাছে নিয়ে আসতে, খুব কাছে, এতটা কাছে যতটা কাছে আসলে তোর নিঃশ্বাসের প্রতিটি শব্দ আমার কর্ণগোচর হবে। রৌদ্র কিছুটা থামে, চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে। বিছানায় চিত হয়ে শুয়ে আবারও ফোনটি মুখের সামনে ধরে। এবার অরিনের ছবিটিকে দেখতে দেখতে তার উপর একটা দুটো পরপর কয়েকটা চুমু খাইছে। প্রায় কিছুক্ষণ পর থেমে গিয়ে ফোনটিকে বুকের উপর চেপে ধরে রৌদ্র। হাত দুটোকে মাথার নিচে রেখে আয়েশ করে শুয়ে আবারও চোখ বন্ধ করে ও মুখে স্মিত হাসি টেনে বলে, সানশাইন রে, দেখ, তুই কাছে না থাকায় আপাতত আমার কি হাল হয়েছে। রোজ তোর বদলে নিয়ম করে তোর ছবিগুলোতে চুমু খাই আমি। হ্যাঁ, কবে যে আজ তো সানশাইনটাকে পাবো, কথা দিচ্ছি যেদিন তোকে পাবো সেদিন থেকে একটা মুহূর্ত তোকে চুমু ছাড়া রাখবো না। নিজের এমন উদ্ভট কথায় নিজেই এক মনে হেসে যাচ্ছে রৌদ্র। আবার পরক্ষণে ভাবছে, আচ্ছা সানশাইন, যদি এসব কথা শুনতো বা কখনো যদি জানতে পারতো ওকে নিয়ে আমার ঠিক কেমন চিন্তা, তাহলে ওর মুখভঙ্গি কেমন হতো? নিশ্চয়ই লজ্জায় মূর্ছা যেত। ইস, আমার যে এখন বড্ড ইচ্ছে করছে সেই লজ্জায় মূর্ছে যাওয়া চেহারাটি সচক্ষে অবলোকন করতে। রৌদ্র এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ গলায় সুর টানে। এক মনে চোখ বন্ধ করে অরিনের মায়াবী মুখ ও আদলটি চিন্তা গড়ে গাইতে শুরু করে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে।
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। গান গাওয়া শেষ করে রুদ্র একটা কুশনকে বুকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে থাকে। ভালোবাসি সানশাইন, খুব ভালোবাসি তোকে। অতঃপর এসব বলতে বলতেই বাড়ি জমে ঘুমিয়ে যাচ্ছে। পরদিন ভোরে অরিন নামাজ পড়ে বাগানে এসেছে হাঁটতে। গতকাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে বিদে আজ এত সকালে উঠতে পেরেছে। অরিন কিছুক্ষণ হেঁটে বাগানের কাঠগোলাপ গাছটির সামনে এসে দাঁড়ায়। কেন যেন তার খুব ইচ্ছে করছে এই ফুল কানে গুঁজতে, তাই যেই ভাবা সেই কাজ। সেখান থেকে দুটি ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে নেয় সে। হুচ করি তার মনে আফসোস জন্মে। ইস, কেন মোবাইলটা সাথে আনলাম না? মোবাইলটা কাছে থাকলে তো একটা সেলফি তুলতে পারতাম, দেখতে পারতাম নিজেকে এই মুহূর্তে কেমন লাগছে। অরিনের এসব চিন্তা ভাবনার মাঝখানে সেখানে উপস্থিত রাফিয়া বেগম মেয়েকে দেখে মিষ্টি হাসে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আমার পরীটা এত সকালে এখানে যে? অরিন তার মায়ের কণ্ঠ পেয়ে হকচকিয়ে যায়। ভাবনা সুতো ছিঁড়ে বেরিয়ে আসে। বর্তমানে পেছন ফিরে দেখতে পায় মা আর বড় মাকে। রাফিয়া বেগম অরিনের এমন হকচকিয়ে যাওয়াতে ফ্রি কুচকায়। তিনি কিছু বলবেন তার আগে অরিন বলে ওঠে, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং বড় মা। আসলে গতকাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই আজ সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। জুবাইদা বেগম অরিনের কথা মৃদু হাসলেন। এগিয়ে এসে অরিনের থুতনিতে মুখ ধরে মুখটি উঁচিয়ে বললেন, বাহ, আমার অরিশোনাকে তো বেশ মিষ্টি লাগছে দেখতে। তা ছবি তুলেছিস? অরিন তার বড় মার কথা মুখ নামিয়ে নেয়, গাল ফুলিয়ে বলে, আর বলো না বড় মা, নিচে এসেছি কিন্তু ফোনটা আনিনি, তাই তো একটা ছবিও তুলতে পারলাম না মা। জুবাইদা বেগম অরিনের কথায় আবারও হাসলেন। অরিনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে বললেন, আরে থাক মা, মন খারাপ করিস না। তুই ওপরে গিয়ে না হয় ছবি তুলে নিস, কেমন? অরিনও তার বড় মার কথায় সম্মতিসূচক মাথা ঝাঁকায়। অন্যদিকে রাফিয়া বেগম হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠেন, হ্যাঁ রে অরি, তুই পায়েল কিনেছিস? অরিন তার মায়ের কথায় ভরকে যায়। ভরকে যাওয়া কণ্ঠে বলে, রাফিয়া বেগম অরিনের কাছে আসেন, স্বাভাবিক গলায় বলতে লাগলেন, আসলে তোর আব্বু কয়েকদিন যাবৎ বলছিলেন তোকে নাকি পায়েল বানিয়ে দেবেন, কিন্তু কাজের চাপে যেতে পারছিলেন না। তাই তো তোর আব্বু রোদকে বলে দিয়েছিল তোকে নিয়ে গিয়ে তোর পছন্দ মতো একজোড়া পায়েল বানিয়ে আনতে। এখন বল, তুই এনেছিস পায়েল? অরিন তার মায়ের কথায় জানপরানি অবাক হয়। অবাক কণ্ঠে প্রশ্ন করে, আব্বু বলেছিল পায়েল আনতে? রাফিয়া বেগম সুকুঞ্চন করে বললেন, হ্যাঁ, কেন তুই আনিসনি? অরিন তাড়াতাড়ি তড়িঘড়ি করে মাথা ঝাঁকায়, পায়ের উপর থেকে সালাটা কিছুটা উঁচিয়ে ধরে, অতঃপর স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ এনেছি তো, এই দেখো। রাফিয়া বেগম মেয়ের পায়ের দিকে তাকালেন। ফর্সা পায়ে পায়েলগুলো বেশ মানিয়েছে। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ বললেন তিনি। অপরদিকে জুবাইদা বেগম অরিনের পায়ের দিকে তাকিয়ে বেশ উৎফুল্লতার সহিত বললেন, মাশাল্লাহ অরি, তোর পছন্দ তো দারুণ, খুব সুন্দর হয়েছে পায়েলগুলো, বেশ মানিয়েছে তোকে। অরিন তার বড় মার কথা মৃদু হাসলো, মনে মনে বলল, ভালো তো হবেই বড় মা, তোমার ছেলের পছন্দ বলে কথা, তার পছন্দ কি আর খারাপ হতে পারে? জুবাইদা বেগম আর রাফিয়া বেগম আরো কিছু টুকটাক কথা বলে চলে আসে সেখান থেকে। তাদের
তাদের আবার সকালের আয়োজন সারতে হবে। ইতিমধ্যে বাড়ির কর্তারা চলে এসেছে মর্নিং ওয়াক সেরে। অরিনও আর বাগানে না থেকে চলে আসে বাড়ির ভেতরে। ড্রয়িং রুমে বাবা চাচাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায়। অরিন নিজের রুমের দিকে যাবে, এরই মাঝে রৌদ্র নিজের রুম থেকে বের হয়। দুজনের এক মুহূর্তের জন্য চোখাচোখি হয়। সহসা অরিন চোখ নামিয়ে নেয়, মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয় রৌদ্রের সামনে। একই, তার পা দুটো মনে হচ্ছে কেমন বরফের মতো জমে গিয়েছে এখানে। মনে হচ্ছে এখান থেকে নড়বার এতটুকু শক্তিও তার মাঝে নেই। অরিন হাঁসফাঁস করতে করতে সেখান থেকে সরে আসবার জন্য উদ্যত হতে পেছন থেকে এক ভারী কি কণ্ঠস্বর কানে আসে তার। কানের পিঠে কি দিয়েছিস সেগুলো? আবারও থমকে দাঁড়ায় অরিনের পদযুগল। মাথা নিচু করে রেখেই জবাব দেয়। রৌদ্র মানে ফুল। নিশ্চুপ নিঃশব্দে মুচকি হাসল। পরক্ষণেই তা মিলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ ফুল, তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো তুই গাছ থেকে ছিঁড়লি কেন? অরিন এবার আমতা আমতা করে। এখন কি জবাব দিবে সে কি বলবে যে আমার খুব ইচ্ছে করছিল এগুলো কানের পিঠে গুঁজতে, তাই ছিঁড়ছে? রোদ ভাইয়ের মুখের উপর এসব কিভাবে বলবে সে? এও কি তার দ্বারা সম্ভব? অরিন কোনো রকম সাফাই দেওয়ার ন্যায় বলে উঠছে, আসলে রোদ ভাই, এমনি ছিঁড়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, আর কোনো দিন ছিঁড়বো না। আপনি বললে এক্ষুনি খুলে ফেলছি। বলে ফুলগুলো খুলে ফেলতে উদ্যত হতেই রৌদ্র তার হাতটি খপ করে ধরে ফেলে। রৌদ্রের এহেন কাণ্ডে অরিন ফ্যাল করে তার দিকে তাকায়। রৌদ্র মনে মনে বেশ মজা নেয় অরিনকে দেখে, অথচ বাইরে থেকে একদম স্বাভাবিক সে। অতঃপর ভ্রুক্ষেপহীন অরিনের গালের উপর পড়ে থাকা চুলগুলো হাতের আঙুলের সাহায্যে কানের পিছে গুঁজে দেয়। অরিন যেন রৌদ্রের আঙুলের স্পর্শ পাওয়া মাত্র মৃদু কেঁপে ওঠে। অরিন তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে। রৌদ্র অরিনের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে বলে, সুন্দর লাগছে, এভাবেই না হয়ে থাকুক। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। কথাটি বলেই অরিনকে ছেড়ে দিয়ে গটগট পায়ে অরিনের পাশ কাটিয়ে হেঁটে চলে যায় রৌদ্র। এদিকে অরিন এখনো হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে আছে জায়গাটিতে। তার হাত পা এখনো কাঁপছে। এক মৃদু ঝংকার বয়ে যাচ্ছে সারা শরীরে। অষ্টাদশের অবচেতন মনে এখনো বারংবার বেজে চলেছে। অরিন রোদ ভাই সত্যি আমার প্রশংসা করেছে? আমি কি সবটা ঠিক শুনলাম? নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ এখন কি তা আর সম্ভব? অনেক কেবলই নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে বাড়ির বাইরে পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে তাসরিক সাহেব তাকে ডাক দেয়। অনিকও থেমে গিয়ে পেছন ফিরে মুখে একটি মিষ্টি হাসি টেনে বলে, কি হয়েছে চাচু, কিছু বলবে? তাসরিক সাহেব অনিকের নিকটে এসে দাঁড়ায়। সে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলে, অনেক, আমার গাড়িতে একটা প্রবলেম হয়েছে। তুই কি আমাকে ভার্সিটিতে একটু ড্রপ করে দিতে পারবি? এখন রিক্সার জন্য ওয়েট করলে বেশ লেট হয়ে যাবে, কেননা আজকে আবার ক্লাসে এক্সাম নিব তাই। অনিক তাকে কথার মাঝে থামিয়ে দেয়। অত্যন্ত বিনম্রতার সহিত বলে, আরে এখানে বলার কি আছে, চলো উঠে পড়ো, ড্রপ করে দিচ্ছি। তাসরিক সাহেবও অনিকের কথা মৃদু হাসলেন। হাতের ব্যাগটি নিয়ে উঠে বসেন গাড়িতে। অনিকও আর লেট না করে গাড়ি স্টার্ট দেয়। 30 মিনিট পর অনিক তাসরিক সাহেবের কলেজের সামনে গাড়ি থামায়। তাসরিক সাহেবও অনিকের কাছ থেকে বিদায় নিয়ে কিছুটা ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে চলে যান ভার্সিটির ভিতরে। অনিক তার চাচুর চলে যাওয়ার পর গাড়ি ঘোরাতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ে পাশের সিটে তাসরিক সাহেব তার ব্যাগ গাড়িতে ফেলেই গিয়েছেন। অনেক ভাবে হয়তো ব্যস্ত থাকার দরুন ভুল করে ব্যাগটা এখানেই ফেলে গিয়েছে। অনেকও আর দেরি না করে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি থেকে। অনেক ভার্সিটির ভেতরে ঢুকে সোজা ক্যাম্পাসের দিকে হাঁটা ধরে। উদ্দেশ্য তাসরিক সাহেবের টিচার্স রুম। এর আগে বেশ কয়েকবার এখানে এসেছে অনেক, তাই তো চিনতে খুব একটা অসুবিধা হয় না তার। ক্যাম্পাসের 3য় তলার একেবারে কর্নার সাইডের রুমটি টিচার্স রুম। অনেক লিফটের সামনে দাঁড়িয়ে দেখে আপাতত সেখানে শিক্ষার্থীদের প্রচুর ভিড়, তাই সে লিফটে আসার না থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। একতলা বেয়ে দোতলায় যেই না উঠতে যাবে অমনি কেউ একজন ফুল মুড়িয়ে তার গায়ের উপরই পড়ে। অনেক তৎক্ষণাৎ
নিজের ব্যালেন্স হারিয়ে এক সিঁড়ি নিচে নেমে গিয়ে এক হাত দিয়ে সিঁড়ির হাতল চেপে ধরে, অন্য হাত দিয়ে আগন্তুককে আগলেই ধরে। ইতিমধ্যে তার হাত থেকে ব্যাগটিও নিচে পড়ে যায়। প্রায় মিনিট খানিকের মধ্যে আগন্তুকের সাথে সাথে ছিটকে দূরে সরেই দাঁড়ায়। অনেকও সোজা হয়ে দাঁড়ায়। পড়ে যাওয়া ব্যাগটি উঠিয়ে হাত দিয়ে ঝাড়া দিতে দিতে চোখ উঠিয়ে সামনে তাকায়। মুহূর্তেই অনেকের চোখটা আটকে যায় সামনে দাঁড়ানো অপূর্ব সুন্দরীর দিকে। হলুদ ফর্সা মুখের আদল ভীত সন্ত্রস্ত চাহনি, একটু পরপরই যে কিনা নিজের উপর ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরছে। টকটকে লাল ঠোঁট জোড়া যেন তাকে বড্ড ঘায়াল করছে। গরমে ঘেমে যাওয়া কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা, সেই সঙ্গে লেপ্টে আছে অসংখ্য ছোট ছোট চুল। রমণীকে দেখে এই মুহূর্তে যেন অনেকের চোখ ফেরানো দায়। হঠাৎ তার ঘোর ভাঙে কোনো এক মিষ্টি সুমধুর কণ্ঠস্বরে। এই যে, আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন? মেয়েটির কথায় অনেকের হোশ ফিরে। এতক্ষণে কি ছিল এই ডাকটায়? ওর কান দুটি যেন আবারও শুনতে মরিয়া হয়ে উঠেছে এই মেয়েটির কণ্ঠস্বর। অনেক কোনো রকমে বলে। মেয়েটি অনেকের কথায় আবারও ঠোঁটে ঠোঁট চেপে ধরে, হাতে হাত কচলাতে কচলাতে বলে, আপনি কি ব্যথা পেয়েছেন? অনেক আবেশে চোখ বন্ধ করে নেয়। কি সুন্দর মিষ্টি কণ্ঠ, এত ভালো লাগছে কেন ওর ডাকটা? অনেক নিজেকে ধাতস্থ করে। মেয়েটির আরও কিছু কথা শুনতে ইচ্ছে করছে তার, তাই সে মনে মনে দুষ্টু হেসে গলা হালকা খাকারি দিয়ে বলল, হ্যাঁ পেয়েছি তো ব্যথা। মেয়েটি অনেকের এহেন কথায় খানিকটা চিন্তিত হয়ে যায়। মৃদু কণ্ঠে বিচলিত হয়ে বলতে থাকে, কোথায় লেগেছে আপনার? খুব ব্যথা পেয়েছেন? আমি সত্যিই দুঃখিত। আমি আপনাকে মোটেও ইচ্ছে করে ব্যথা দিইনি। আসলে তখন বলতে গিয়ে থেমে যায় মেয়েটি। কোনো এক অজানা বিষয়ে হাসপাস করতে থাকে ও। সবটা অবশ্য অনেকের চোখও এড়ায়নি। অনেক বেশ বুঝতে পারছে মেয়েটার কিছু একটা হয়েছে। অনেক এবার নিজে থেকে জিজ্ঞেস করে, মেয়েটি আচ্ছা তখন এভাবে ছুটছিলে কেন? আমি যদি না থাকতাম তাহলে তো ইতিমধ্যে তোমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি কি জানতে পারি এমন করার কারণটা? যেন এবার আরও নিজেকে গুটিয়ে না আমতা আমতা করে বলতে থাকে, না, আসলে তেমন কিছু না। আমি একটু তাড়াহুড়োয় ছিলাম তো, তাই আর কি। অনেক মেয়েটির কথায় ফ্রিকুচি করে তাকায় তার দিকে। অনেকের কেমন যেন বিশ্বাস হচ্ছে না মেয়েটির কথা। কেননা মেয়েটির মুখভঙ্গি একরকম কথা বলছে, অথচ সে মুখে অন্যটা বলছে। অনেক ফ্রিকুটি করে জিজ্ঞেস করে, আর ইউ শিওর? মেয়েটি পরপর মাথা ঝাঁকায়। তড়িঘড়ি করে অনেককে সরি বলে পাশে তাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে যায় সে। অনেক এখনো মেয়েটি যাওয়ার পানে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে। মেয়েটা এমন বিহেভ করছিল কেন? অনেকের এমন ভাবনার মাঝে হঠাৎই তার মনে এক অদ্ভুত প্রশ্ন জাগলো। আচ্ছা আমি এই মেয়েটাকে নিয়ে এতটা কৌতূহলী হচ্ছি কেন? হঠাৎ কি হলো আমার? নিজের এমন ভাবনায় নিজে অবাক হয় অনেক। অতঃপর আর কিছু না ভেবে চলে যায় তার শিখ সাহেবের কাছে। আহিয়া আর মাহিয়া কলেজের ক্যাম্পাসের করিডোরে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। আজকে তাদের ক্লাস নেই, স্যার লিভে আছে, তাই তো দুবোন এটা সেটা বলে সময় কাটাচ্ছে। কথার মাঝে হুট করে আহিয়া বলে উঠে, মাহি চল একটু সামনের শপিং মলটাই যাই, ওটা তো রিসেন্টলি ওপেন করেছে। আজকে যেহেতু বন্ধ আছে চল না সেখান থেকে একটু ঘুরে আসি। আহিয়ার কথা মাহিয়া নিজের চশমা খুলে হাতে নেয়। অনীহা কণ্ঠে বলে উঠছে, না রে আহি, আমার মোটেও ইচ্ছে করছে না যেতে। এক কাজ কর না, তুই তিন্নিকে নিয়ে ঘুরে আয় সেই জায়গায়। আমি না হয় ততক্ষণ লাইব্রেরিতে গিয়ে একটু বই পড়ি। মাহিরার কথায় চোখ মুখ কুচকায় আহিয়া। মুখভঙ্গি একরাশ বিরক্তিতা এনে বলে, ওরে বিদ্যাসাগরের বড় ছেলের ঘরের মেজ মেয়ের ঘরের ছোট ছেলের সর্বকনিষ্ঠ হবু বউ, রাগ তোর পড়া। খালি সারাদিনই পড়া পড়া ছাড়াও অনেক কিছুই আছে লাইফে। ওকে চল আমার সাথে। বলেই হাত ধরে টানতে থাকে আহিয়া, কিন্তু মাহিয়া বারবার নাকচ করছে আহিয়ার কথা। তাই শেষমেশ বিরক্ত হয়ে আহিয়া বলে উঠছে, ওকে ফাইন, তোর যা ইচ্ছে কর, আমি যাচ্ছি, বাই। মাহিয়াও তাকে বাই বলে চলে যায় লাইব্রেরিতে। মাহিয়াদের কলেজ থেকে মাত্র মিনিট দুয়েকের দূরত্বে অবস্থান লাইব্রেরিটির। মাহিয়া লাইব্রেরিতে ঢুকে নিজের নাম এন্ট্রি করে চুপচাপ চলে যায় নিজের পছন্দের বইয়ের কর্নারে। মাহিয়া কয়েকটা উপন্যাসের বই হাতিয়ে নিজের কাঙ্ক্ষিত বইটি খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও সে কোথাও বইটি পায় না। তাই মাহিয়া অন্য একটি বই বের করে লম্বা গোল টেবিলের এক কর্নারে বসে পড়ে। মাহিয়া বেশ মনোযোগ সহকারে বইটি পড়ছিল। এমন সময় কেউ একজন ফিসফিস করে তাকে ডেকে ওঠে। এই যে মিস, শুনছেন? মনোযোগে ব্যাঘাত ঘটায় মাহিয়া
ঝুঁকুটি করে সামনে তাকে দেখতে চশমা পরা একটি ছেলে তার দিকেই তাকিয়ে আছে। মাহিয়াও তার মতে ফিসফিস করে বলে, জি বলুন। ছেলেটি মাহিয়ার কথা চমৎকার হাসল। মাহিয়া একদৃষ্টিতে তাকিয়ে রইল সেই হাসির দিকে। ছেলেটি আগের ন্যায় ফিসফিস করে বলে, আপনি আমাকে আপনার হাতের বইটি দিতে পারবেন প্লিজ? আসলে আমি এই বইটি না পেয়ে অন্যটি পড়ছি। মাহিয়া অবাক হয় ছেলেটির কথায়। বইটি তো সেলফি ছিল, তাহলে ছেলেটি কেন বলল সে খুঁজে পায়নি, এখন আবার তার কাছ থেকে বইটি নিতে চাচ্ছে? এটা আবার কেমন কথা? মাহিয়া চোখ মুখ শক্ত করে বলল, দেখুন মিস্টার, আমি যেহেতু বইটি আগে নিয়েছি তাই এটা যতক্ষণ পড়া না হচ্ছে ততক্ষণ আপনাকে দিতে পারছি না, সরি। ছেলেটি যেন নাছোড়বান্দা, সে আবারও মাহিয়াকে অনুনয় করতে থাকে বইটির জন্য। মাহিয়া এ পর্যায়ে প্রচুর বিরক্ত হয়। সে বইটি হাতে নিয়ে লাইব্রেরিয়ানের কাছে যায়। বইটি কার্ডে এন্ট্রি করিয়ে সেখান থেকে বেরিয়ে আসে মাহিয়া। করিডোর ধরে হাঁটতে থাকে সে। পেছন থেকে আবারও কারোর ডাকে শব্দ ভেসে আসে তার কানে। মাহিয়া এবার চোয়াল শক্ত করে পেছনে ফিরে তাকায়। ছেলেটি দৌড়ে মাহিয়ার সামনাসামনি এসে দাঁড়ায়। ছেলেটি তার কাঁধের ব্যাগটিকে হালকা টেনে বলতে থাকে, মিস, আই নো আই এম ইরিটেটিং ইউ, বাট আই রিয়েলি নিড দিস বুক। মাহিয়া এবার আর চুপ থাকতে পারল না, সামান্য বিরক্ত হয়ে বলতে লাগলো, দেখুন মিস্টার, আপনার যদি বইটা এতই প্রয়োজন তাহলে আগে নিলেন না কেন? বইটা তো সেলফেই ছিল, তাই না? যেন এই কথারই অপেক্ষায় ছিল। সে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, মিস, আপনি ভুল ভাবছেন। আসলে আপনি যখন সেলফের কাছে দাঁড়িয়ে বই খুঁজছিলেন তখনই আমি লাইব্রেরিতে ঢুকি, আর বইটি আমার নেওয়ার আগেই আপনি হাতে নিয়ে নেন, যার জন্য আমি তখন চাইলেও নিতে পারিনি। আসলে এই বইটি ক্লাইম্যাক্সের জন্য আমি যথেষ্ট উদ্গ্রীব ছিলাম, তাই আপনাকে এতটা বিরক্ত করেছি। এখন আর দরকার নেই আমার, আমি না হয় আপনার পড়ার পরে পড়বো। আসছি এখন, আল্লাহ হাফেজ। বলে ছেলেটি আর পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যায়। এদিকে মাহিয়া এখনো সেখানটায় দাঁড়িয়ে ভাবছে, সে কি একটু বেশি কঠোর হয়ে গেল? এমনিতেও এই বইটি তার পছন্দের ছিল না, সে চাইলেই তো পারত ছেলেটিকে বইটি দিয়ে দিতে, কিন্তু সে কি করলো? নিজের সো কল্ড ইগোর জন্য এতটা কঠোর বিহেভ করলো। মাহিয়ার প্রচুর গিল্টি ফিল হচ্ছে। সে আর কিছু না ভেবে এক প্রকার ছুটে যে ছেলেটিকে খুঁজতে। লাইব্রেরির সরু করিডোর থেকে এদিক ওদিক দেখেও ছেলেটিকে কোথাও পায় না ও। তাই সে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে যে না হোঁচট খেয়ে হুমড়িকে পড়তে নিবে অমনি একজোড়া বলিষ্ঠ হাত তাকে আগলে ধরে। ঘটনার আকস্মিকতায় মাহিয়া চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। বুকটা এখনো দুরু দুরু করে কাঁপছে মাহিয়ার। অর্ধেক ঝুলে থাকা অবস্থায় হুচ করে তার কানে আসে একটি নিরেট কণ্ঠস্বর, মিস, আর ইউ ওকে? মাহিয়া তৎক্ষণাৎ চোখ খুলে নিজেকে এমন ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে সেই লাইব্রেরির ছেলেটিকে। সঙ্গে সঙ্গে চোখ মুখে লেপটে যায় একরাশ ইতস্ততা। মাহিয়ার কিছু বলার পূর্বে ছেলেটি আবার চমৎকার এসে প্রশ্ন করল, মিস, আপনি কোথাও ব্যথা পেয়েছেন? মাহিয়ার সাথে সাথে মাথা নাড়িয়ে না বোঝায় কাল বিলম্ব না করে ব্যাগ থেকে উপন্যাসের বইটি বের করে ছেলেটির সামনে এগিয়ে দেয়। অতঃপর স্বাভাবিক ভঙ্গিতে বলতে থাকে, এই নিন আপনার বই, আপনি আগে পড়ুন তারপর আমাকে দিয়েন। ছেলেটি মাহিয়ার কথায় চোখ সরু করে তার দিকে তাকায় শীতল কণ্ঠে বলে, কিন্তু আমি তো এখন চাচ্ছি না, আপনার বই আপনি রাখুন, পড়া শেষ হলে আমায় দিয়েন। মাহিয়া শান্ত থাকা মেজাজটা মুহূর্তে ছুটে যায়। এমনিতেই গিল্টিনেসের জন্য মনটা কেমন করছে, তার উপর এই লোকের এমন ভদ্রতার বাণী। মাহিয়া মেকি রাগ দেখিয়ে বলে, দেখুন, আমার এই বইটা একদমই পছন্দের না, আমি জাস্ট টাইম পাসের জন্য নিয়েছিলাম, আপনার যেহেতু প্রয়োজন তাই আপনাকেই দিচ্ছি। বলেই ছেলেটিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটির হাতে বইটি এক প্রকার জোর করে ধরিয়ে দিয়ে সেখান থেকে গটগট পায়ে হেঁটে চলে আসে। অপরদিকে মাহিয়া চলে যাওয়ার পানি তাকিয়ে ছেলেটি মুচকি হাসে, মনে মনে বলে বসে, ইন্টারেস্টিং তো। বেলা বয়ে যায় গধূলির শেষ সীমানায়, ধূম্র মৌন সাজে, নিত্য নব দিবসের মৃত্যু ঘণ্টা বাজে। এই মুহূর্তে কথাটি কেমন যেন অদ্ভুতই ভালো লাগছে অয়নের কাছে। গধূলি লগ্নে দূর আকাশের পানে দৃষ্টি রেখে উপরোক্ত কথাটি হঠাৎই মনে পড়ে যায় তার। আজ সকাল থেকে মনটাতে বেশ ফুরফুরে, আর হবেই বা না কেন। আজ যে রোদ ভাই তার প্রশংসা করেছে, কি ছিল সেই প্রশংসার মাঝে? এতগুলো দিন তো সে অনেকের কাছ থেকে এমন টুকটাক কিংবা আরও বেশি প্রশংসা পেয়েছে, কিন্তু আজকের মতো এতটা খুশি কখনো হয়নি ও। পরক্ষণই অরিন মনে মনে ভাবছে, ভালোবাসা কি?
ভালোবাসা কি তাহলে এমনই হয়? পছন্দের মানুষটার সামান্য এটুকু প্রশংসাও এতটা খুশির কারণ হতে পারে? কথাগুলো ভাবা মাত্র মুখে এক চিলতে হাসি ফুটে উঠে তার। এই মুহূর্তে তার খুব করে ইচ্ছে করছে পৃথিবীর সকলকে চিৎকার করে বলে যেতে, আজ আমার পছন্দের মানুষটা আমার প্রশংসা করেছে। অরিন এবার মনে মনে এক অদ্ভুত দোয়া করে বসল। রোদ ভাই, আমি মন থেকে চাইবো আপনার এমন হাজারো প্রশংসার দাবিদার যেন সারা জীবন কেবলমাত্র আমিই থাকি। সত্যি সত্যি এমনটা হবে তো রোদ ভাই? মনের মাঝে জেগে ওঠা শেষাক্ত হঠাৎ প্রশ্নে আবারও মুখে আধা নেমে আসে। অরিনের ভাবতে থাকে, এতটা ভালোবাসার ফল কি আদৌ মিলবে, নাকি আবার এই ভালোবাসা একতরফা খেতাব পেয়ে যাবে? এমনটা যদি কখনো না চাইতে হয়েও যায়, তাহলে আমি আদৌ সহ্য করতে পারবো তো? মূর্তি মনের মাঝে এক অশান্ত ঝড় বয়ে যায় অরিনের। যদি মনে ওঠা প্রশ্নগুলোর একটাও সত্যি হয়ে যায়, তখন কিভাবে নিজেকে সামলাবে সে, কিভাবে ভুলবে তার প্রথম প্রণয়কে? এরূপ চিন্তাধারার মাঝে অরিনের মনে মনে এক অদ্ভুত পরিকল্পনাই করে নেয়, ভেবে নেয় তার আগামীতে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া উচিত। ভাবনা শেষ হতে এবার যেন অরিন স্বস্তি নিঃশ্বাস ছাড়ে, মুখে টানে এক বিজয়ীর হাসে। শফিক, আপনি পেশেন্টের সকল ডিটেলস নিয়ে আমায় ইনফর্ম করবেন। ওয়েট এ মিনিট, আর বাড়ির কেউ এসেছে তার সাথে? রৌদ্রের করা প্রশ্নের জবাবে হ্যাঁ বোধক সম্মতিতে মাথা নাড়ায় ওয়ার্ড বয় শফিক। পরক্ষণই বলে ওঠে, স্যার 203 নম্বর রুমের পেশেন্টের সাথে শুধুমাত্র একজন এসেছে, হয়তো তার নিকট আত্মীয় হবে। রৌদ্র তার হাঁটা থামিয়ে ওয়ার্ড বয়ের দিকে তাকায় স্বাভাবিক কণ্ঠে বলল, ওকে দেন, তাকে আমার কেবিনে পাঠিয়ে দাও। ওয়ার্ড বয়ের সাথে কথা শেষ করে রৌদ্র তার জন্য বরাদ্দকৃত কেবিনে ঢুকে পড়ে। কেবিনে ঢুকবার পরে মিস মৌটুসি হায়দারকে নিজের কেবিনে দেখে মুহূর্তে মেজাজটা বিগড়ে যায় রৌদ্রের। এই মেয়েটাকে তার একদমই সহ্য হয় না। একটু সুযোগ পেলেই চলে আসে তার কেবিনে আর নিজের মতো করে রাজ্যের বক বক জুড়ে বসে। আচ্ছা, রৌদ্র যে তাকে পছন্দ করে না, এক প্রকার ইগনোর করে যখন তখন, সে কি এটা বুঝে না? নাকি সবটা বোঝার পরও এমন ছ্যাবলামো করে এই মেয়ে? একটু কি সেলফ রেসপেক্ট নেই তার মাঝে? এইসব ভাবনা শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে রৌদ্র। চোল শক্ত করে এগিয়ে যায় নিজ আসনে। মিস মৌটুসি রৌদ্রের উপস্থিতি টের পেতে রৌদ্রের দিকে তাকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আজকেও তার পরনে শর্ট টপস অ্যান্ড হাঁটু অবধি স্কার্ট। তিনি যেন রৌদ্রের সামনে নিজেকে আরও আবেদনময়ী করে তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। রৌদ্র সেদিকে কোনোরকম পাতা না দিয়ে চোয়া শক্ত করে বিরক্ত গলায় বলে উঠছে, কি ব্যাপার মিস মৌটুসি, আপনি হঠাৎ এখানে যে? রৌদ্রের কথায় মৌটুসি এবার মুচকি হাসলো। পায়ে হিল জুতোর ছকছক আওয়াজ তুলে এগিয়ে আসে রৌদ্রের প্রায় অনেকটা সন্নিকটে। এক হাত উঁচিয়ে যে না রৌদ্রর গাতে রাখতে যাবে, অমনি রৌদ্র তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অন্যদিকেই দাঁড়ায়। চোখে একটা রাগ আর বিরক্তি নিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য হেল ইজ দিস মিস মৌটুসি? এই মুহূর্তে ঠিক কি করতে যাচ্ছিলেন আপনি? আমাকে টাচ করবার অনুমতি কে দিল আপনাকে? মৌটুসি রৌদ্রের আকস্মিক রেগে যাওয়া এক প্রকার ভাবাচাকে খেয়ে যায়। আমতা আমতা করে নিজের সাফাই দেওয়ার সুরে বলে, মিস্টার রুদ্র, দিস ইজ কোয়াইট নর্মাল বিটুইন কলিগস, রাইট? আমি তো জাস্ট ক্যাজুয়ালি আপনাকে টাচ করছিলাম। মৌটুসির কোনো কথাই যেন রৌদ্রের পছন্দ হলো না। সেই গলায় আগের ন্যায় কর্কশতার কণ্ঠ বিরাজ রেখে বলল, সেটা আপনার কাছে ক্যাজুয়াল হলেও আমার কাছে নয়। প্লিজ সবাইকে এক পাল্লায় মাপতে আসবেন না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে কিছুটা দম নেয় রৌদ্র। অতঃপর কয়েক পল বাদেই প্যান্টের পকেটে দুহাত গুছে সটান হয়ে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, অ্যান্ড ওয়ান মোর থিং মিস মৌটুসি, আজকের পর থেকে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া যখন তখন আমার কেবিনে আসবেন না। নাও প্লিজ লিভ। রৌদ্রের প্রতিটি কথা যেন মৌটুসির গায়ে কাঁচার ন্যায় বিঁধল। সে উত্তেজিত গলায় বলে বসে, রৌদ্র, আপনি এবার কিন্তু আমায় অপমান করছেন। রৌদ্র তার কথায় শ্লেষাত্মক হাসলো নিরেজ কণ্ঠে বলল, আপনার যেটা ইচ্ছে ভেবে নিজেকে সন্তুষ্ট করতে পারেন, এতে আমার কিছু করার নেই। আপনার কথা শেষ হলে এবার আপনি আসতে পারেন। মৌটুসি রৌদ্রের কথা শেষ হওয়া মাত্র তার দিকে বিক্ষুব্ধ নজরে তাকায়। অতঃপর কিছুক্ষণ কটমট করে তাকে থেকে ধূপধাপ পা ফেলে বের হয়ে যায় কেবিন থেকে। যাওয়ার আগে অবশ্য নিজের রাগের বহিঃপ্রকাশ হিসেবে কেবিনের দরজাটা সজোরে লাগাতেও ভুলো না সে। রৌদ্র সেদিকে একেবারে ভ্রুক্ষেপহীন। সে ব্যস্ত তার হাতে থাকা ফাইলগুলো চেক করতে। আহি, একটা মিনিট দাঁড়া প্লিজ।
আমি মেবি ওই দোকানদারটার আমার ব্যাগটা রেখে এসেছি। তুই এখানে একটুখানি অপেক্ষা কর প্লিজ, আমি এই যাবো আর আসবো। মাহিয়ার কথায় কপাল কুঁচকে এক আকাশসম বিরক্তি প্রকাশ করে আহিয়া, মুখে চক্রান্ত শব্দ করে বলে ওঠে, আচ্ছা তুই কি বলতো মাহি, প্রথম প্রথম তো শপিং মলে আসতেই চাইলি না, এরপর যখন এত করে বলার পর আসলি তো আসলি, কেনাকাটায় আমার চেয়েও একদম এগিয়ে গেলি। আমার মাত্র 2টো শপিং ব্যাগ হলো আর তোর 3টে। তোর ধারণা আছে তুই ঠিক কতক্ষণ যাবত কেনাকাটা করেছিস? পাক্কা গুনে গুনে 3 ঘন্টা। এখন বের হবো আর তুই বলছিস ব্যাগ ফেলে এসেছিস? লাইক সিরিয়াসলি? আহিয়ার এত শত অভিযোগে মুখটা কাচুমাচু করে নেয় মাহিয়া, ঠোঁট উল্চে বলে, এমন করছিস কেন আহি? কেনাকাটা করতে এলে একটু একটু তো লেট হবেই, তাই না? আর তাছাড়া ব্যাগটা তো আমি ইচ্ছে করে ফেলে আসিনি, বল? জাস্ট ভুল করে তাড়াহুড়ায় কখন যে ফেলে এসেছি খেয়ালই করিনি। আহিয়া এবার বিরক্ত হয়ে বলল, মাহি হয়েছে, থামুন এবার, আর ন্যাকামো করতে হবে না আপনার। যান তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসুন ব্যাগ। আমি কিন্তু মোটেও যেতে পারবো না, আমি এখন বড্ড ক্লান্ত। তুই যা, আমি ওই দিকের রেস্টুরেন্টে বসছি। আহিয়া বোনের কথায় মুচকি হাসে, উচ্ছ্বাসিত হয়ে বোনের গাল টেনে বলে, থ্যাঙ্কস রোনা, তুই গিয়ে বস, আমি জাস্ট যাবো আর আসবো। বলে অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠে চলে যায় তখন কেনাকাটা করা দোকানটিতে। আর অন্যদিকে আহিয়াও গিয়ে বসে পড়ে রেস্টুরেন্টে একটি ফাঁকা টেবিলে। কয়েক মিনিট পর ওয়েটার আসলে একটা কোল্ড কফি অর্ডার দিয়ে ব্যাগ থেকে নিজের ফোন বের করে ফেসবুকে স্ক্রল করতেই থাকে সে। প্রায় মিনিট 5 পর ওয়েটার এসে কোল্ড কফি দিয়েছে আহিয়াকে। আহিয়াও ফোনে নজর রেখে সিপ নিতে থাকে কফির। তার ঠিক পরপরই আগন্তুক একজন এসে দাঁড়ায় ঠিক আহিয়ার সামনে। আহিয়া প্রথমে খেয়াল না করে আগন্তুক এবার গলা খাকারি দেয়। আহিয়াও কফি কাপ থেকে সিপ নেওয়া বন্ধ করে ভি কুচকে প্রশ্ন করে, কি? আহিয়ার এরূপ কথা আগন্তুকের হাসি মুখটা সহজে থমকে যায়। ফ্রিকুচি করে তাকায় আহিয়ার মুখ পানে বলে, মিস, আমাকে চিনতে পারেননি? আহিয়া অবাক চোখে তাকিয়ে আগন্তুকের দিকে অবাক কঞ্চে বলে ওঠে, আমার কি আপনাকে চেনার কথা ছিল? আগন্তুক এবার কিছুটা অপ্রস্তুত হয়, চোখের চশমাটা হাতে নিয়ে বলে ওঠে, স্ট্রেঞ্জ, গতকালই দেখা হলো আর আজকেই ভুলে গেলেন? আহিয়া হাতের কফটি শব্দ করে টেবিলের উপর রাখে, বিরক্তিকর কঞ্চে বলে ওঠে, দেখুন মিস্টার, আমার মনে হয় না আমি আদৌ কখনো আপনাকে দেখেছি। আর রইল বাকি ভোলার কথা, যাকে কখনো দেখিনি তাকে ভুলবো কিভাবে বলুন তো? আগন্তুক মনে মনে অপমানিত বোধ করে, তবুও বাইরে থেকে স্বাভাবিক থেকে বলল, ঠিক আছে ফাইন, চিনতে হবে না আমায়। আমি আসলে আপনাকে দেখে ভাবলাম গতকালের বইটা না হয় এখনই ফেরত দিয়ে দিই, কেননা আমার পড়া শেষ। বলে কাঁধে থাকা ব্যাগটি থেকে সেদিনের বইটি বের করে সামনে ধরে আহিয়ার এবং বলে, কি হলো নিন, ধরুন। আহিয়া ভরকে যায় আগন্তুকের হাতে বইটি দেখে। এই মুহূর্তে তার কাছে আগন্তুকটিকে হাফ মেন্টাল বই কি আর কিছুই মনে হচ্ছে না। সে এবার খিটখিটি মেজাজে বলে, কি সমস্যা আপনার? তখন থেকে বলেই যাচ্ছে আপনাকে আমি চিনি না এবং কোনোদিন দেখি অবধি নি, তারপরও আপনি এটা সেটা বলেই যাচ্ছেন। আবার এখন বই নামক নতুন আরেক কাহিনী জুড়ে বসেছেন। বলছি সুন্দর মেয়ে মানুষ দেখলেই কি তাদের সাথে বিভিন্ন অজুহাত দেখে কথা বলতে হবে? আগন্তুক আহিয়ার এরূপ কথা জানপনি অবাক হয়, প্রিকুঞ্চন করে বলে হচ্ছে, লিসেন মিস, হ্যাঁ আপনি সুন্দরী, কিন্তু এতটাও সুন্দরী নন যে আপনার সাথে অজুহাত দিয়ে আমার কথা বলতে হবে। আমি অতটাও সেলফ রেসপেক্টহীন নই। আহিয়া তার কথা চূড়ান্ত পর্যায়ে অপমানিত বোধ করে, খেপে গিয়ে বলে হচ্ছে, এই এই কি বলছেন আপনি? আমি অতটাও সুন্দরী নই মানে? আপনার কি চোখ আছে? আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আবার 4 চোখ ছেড়ে দেখতেই পারেন না। আহিয়ার কথায় আগন্তুক যেন আরো উত্তেজিত হয়ে বলতে লাগলো, এই যে মিস, কি বলছেন আপনি? খেয়াল আছে সেদিকে? আমি 4 চোখ ছাড়া দেখতে পারি না মানে? মানুষের কি 4 চোখ হয়? আহিয়ার কৌতুকের কঞ্চে বলে হচ্ছে, না, স্বাভাবিক মানুষদের 4 চোখ হয় না, তবে কিছু কিছু মানুষের আবার 4 চোখ ছাড়া চলে না। এই ধরুন না, আপনি সেই কিছু কিছু মানুষের অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ প্রদত্ত আপনার চোখ দুটো আর চশমা প্রদত্ত দুটো তো হলো না, টোটাল 4টি। কিন্তু ক্ষতবিহ্বল হয়ে যায় আহিয়ার কথায়, হতবাক নয়নে তার দিকে তাকিয়ে বলে, হোয়াট এ লেম জোক। আই থিঙ্ক আপনার মাথার 2-1টি স্ক্রু নিশ্চয়ই ঢিল হয়ে গেছে। আহিয়ার জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো উপক্রম হলো কথাটি। সে বিক্ষিপ্ত হয়ে বলল, মাইন্ড ইউর টাং মিস্টার, আমার মোটেও এমন কোনো সমস্যা নেই। আগন্তুক আর আহিয়ার এহেন বাকবিতণ্ডায় পেছন থেকে কেউ একজন বলে উঠছে,
কি হচ্ছে এখানে? আহিয়া এবং আগন্তুক দুজনেই কথার উৎসের দিকে নজর দেয়, আর সেই সাথে আগন্তুক হতবুদ্ধি হয়ে একবার আহিয়ার দিকে তো আরেকবার মাহিয়ার দিকে তাকায়। তৎক্ষণাৎ বিস্ফোরক কণ্ঠে বলে বসে, ইয়া খোদা, এরা দুহানই দেখি জমজ। তার কথা শেষ হওয়া মাত্র অপর পাশ থেকে দুবোন একসঙ্গে বলে ওঠে, হোয়াট?